অঙ্ক শিখতে গিয়ে আমরা নামতা পড়েছি ৭ ৭ ৪৯। কিন্তু সেই ৭ যখন একটি তারিখ, যে তারিখে একটি জাতির স্বাধীনতা ঘোষণা হয়, যে তারিখের সঙ্গে মিশে যায় একটি বজ্রকণ্ঠ, যে তারিখের সঙ্গে মিশে যায় বাঙালির আবেগ, ভালোবাসা, রক্ত, তখন সেই ৭ এবং তার সাথে আরও ৭-এর গুণ সেখানে হয় অযুত, লক্ষ, নিযুত, সহস্র। আমরা আজকে এই ৭ই মার্চের ৫০ বছর পূর্তি, অর্থাৎ ৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তির এই দিনে আমাদের আয়োজন রেখেছি ৭ ৭ ৫০। তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমাদের সারাদিনের আয়োজনের একেবারে শেষ পর্বটি এখন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা যাদেরকে পেয়েছি ৭ ৭ ৫০ এই শিরোনামে যারা কথা বলবেন, আমাদের দুজন খুবই শ্রদ্ধেয় মানুষ, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ডক্টর আতিউর রহমান, আমরা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদকে পেয়েছি। এই দুজন দুটি দিক নিয়ে আমাদেরকে এই একেবারে ৭ ৭ ৫০-এর শেষ আলোচনাটুকুতে আমাদেরকে আলোকিত করবেন। একদিকে অর্থনীতি, আরেকদিকে রাজনীতি। আজকে ৭১ থেকে ২০২১ ৫০ বছর যখন উদযাপন করছি, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক এগিয়ে যাওয়া, রাজনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাওয়া, বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, সেদিন এবং এদিন নিয়ে কথা শুনবো। পুরো আলোচনা জুড়ে থাকছে বিভিন্ন সময় করা আমাদের সহকর্মীদের রিপোর্ট এবং দেখাবো স্যার আমাদের দুই সম্মানিত অতিথির কথার ফাঁকে ফাঁকে যদি মিল খেয়ে যায় সেই বঙ্গবন্ধুর সময়কার স্মৃতিচারণে কিছু অমর বক্তৃতার কিছু অমর অংশ, কিছু গান, তাকে নিয়ে বক্তৃতার পরবর্তী কিছু অনুভবের কিছু প্রকাশ। প্রথমে একটু দেখে নিতে চাই, কেন ৭-এ, কেন ৮-এ নয়, কেন ৬-এ নয়, কেন ৫-এ নয়? ৭ই মার্চ ভাষণের জন্য বঙ্গবন্ধু এই দিনটি বেছে নিলেন। একটু খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী মহসিন কবির, একটু দেখব আমাদের পর্দায়। Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow, they must win. Victory is ours. ৭০-এর জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্র তাকে বাধ্য করেছিল জনতার সামনে দাঁড়াতে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু এই আহ্বান জানাতে ৭ মার্চ কেন বেছে নিয়েছিলেন? তাহলে কি তিনি জানতেন টিক্কা খানকে নিয়ে পিআইয়ের বিশেষ বিমান ঠিক ৭ মার্চ বিকেল ৩টা ৪৫ মিনিটে জনসভার উপর দিয়ে উড়ে যাবে? আর তাই বঙ্গবন্ধু কি টিক্কা খানকে দেখাতে চেয়েছিলেন বাঙালি প্রস্তুত এক মহান আত্মত্যাগের জন্য? আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধুর সেই কৌশলের প্রমাণ পাওয়া যায় রাও ফরমান আলীর বই হাউ পাকিস্তান গট ডিভাইডেড থেকে, যেখানে তিনি লিখেছেন ৭ মার্চ যখন তারা ঢাকায় নামছিলেন, মুজিব তখন প্রায় ৭ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। বিমানটি নিচ দিয়ে উড়ে যাওয়ায় তারা জনসমুদ্র দেখেছিলেন। তখন রাও ফরমান টিক্কাকে বলেছিল, পরিস্থিতি পশ্চিম পাকিস্তানের মতো সহজ নয়, মুজিব অত্যাধিক চতুর এবং কুশলী। টিক্কা খান দেখেছিল এয়ারপোর্টে যখন ল্যান্ড করে তখন প্রায় ভাষণ শেষ হয়ে গেছে, তখন সে জেনারেল অফিসার কমান্ডিং 14 ডিভ খাদিম হোসেন রাজাকে চিৎকার করে বলেছিল যে তোমরা কি করছো, ওয়াই আর ইউ ইনঅ্যাক্টিভ। প্রথম দফায় এক ধাক্কাতেই টিক্কাকে ভরকে দিয়ে সচেতনভাবেই সেদিন এক দফার বার্তা দিয়েছিলেন বঙ্গবন্ধু, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। আমি একদম প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই ডক্টর আতিউর রহমানের কাছ থেকে। ৭ ৭ ৫০ আজকে
7ই মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার 50 বছর পূর্তি। আমরা এক অর্থে যদি বলি যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা সেদিনই হয়েছিল। আজ মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে তার স্মৃতিচারণে এই কথাই বলেছেন। ডক্টর আতিউর রহমান। নিঃসন্দেহে 7ই মার্চ আমাদের হাজার বছরের যে স্বপ্ন, বাঙালি জাতিসত্তার যে স্বপ্ন, সেই স্বপ্নের একটি ক্রুসিবল, একটা ছোট্ট পাত্র সেখানে এসে স্থান নিয়েছিল 7ই মার্চ। এবং এই হাজার বছর ধরে হারুন এটা নিয়ে গবেষণা করেছে, আরো ভালো করে বলতে পারবে। সেই চর্যাপদ থেকে শুরু করে পরবর্তীকালে এদেশে যত বিদ্রোহ হয়েছে, কৃষক বিদ্রোহ হয়েছে, তিতুমিরের বিদ্রোহ হয়েছে, তেভাগা আন্দোলন হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, গারো বিদ্রোহ হয়েছে, পরবর্তীকালে অসাম্প্রদায়িক রাজনীতির স্ফুরণ ঘটেছে, সুভাষ বসুর আন্দোলন এই বাংলাতে হয়েছে, নেতাজি সুভাষ বসু ছাড়াও চিত্তরঞ্জন দাস, একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, সকলের যে বিদ্রোহ বা দ্রোহ আমি বলবো, সেগুলোকে বঙ্গবন্ধু হজম করে এবং পরবর্তীকালে তিনি পাকিস্তান আন্দোলনে যে অংশগ্রহণ করেছিলেন, সেই পাকিস্তান এই পাকিস্তান ছিল না। আমি হারুনের গবেষণার রেফারেন্সই দিচ্ছি। বঙ্গবন্ধু ভেবেছিলেন যে এই অঞ্চলে, এই পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্রই হবে, সেটাই হবে আরেক ধরনের পাকিস্তান। কিন্তু দেখা গেল যে যেই পাকিস্তানটি হলো সেটি একেবারে ভ্রান্ত প্রত্যুষ বা ফলস ডন। এটা এমন একটা দেশ হলো যেটা তারা চাননি। এবং তিনি সেই জন্য সিরাজদৌল্লা হোটেলে বসেই বলছিলেন যে আমরা যে পাকিস্তান চেয়েছিলাম সেটি তো এটা হয়নি, সুতরাং এটা আমাদের নতুন করে আবার সংগ্রাম শুরু করতে হবে। এবং সেই যে সংগ্রাম পরবর্তীকালে তিনি সংগঠিত করলেন, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিলেন, পরবর্তীকালে জেলে গেলেন, জেল থেকে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিলেন, এবং সেই নেতৃত্বের অংশ হিসেবেই তিনি বাংলাদেশের নারী নক্ষত্র নিজে জানলেন। তিনি গরুর গাড়িতে চড়ে ঘুরতেন, তিনি মোটর সাইকেলে উঠতেন, রিকশায় যেতেন, সাইকেলে যেতেন, তৃতীয় শ্রেণীর রেলে ঘুরতেন, যাতে করে সাধারণ মানুষের স্বপ্ন, তাদের জীবন জীবিকা সবকিছুর সাথে তিনি পুরো মেনে নেননি। এবং তিনি তার সমস্ত যে আয়োজন, তার সমস্ত কথার মধ্যে বাংলা, বাঙালি, এবং এই ভাষণেও 18 বার তিনি বাংলা, বাঙালি, বাংলাদেশ এই শব্দগুলো উচ্চারণ করেছেন। এটি তার মনের কথা, প্রাণের কথা, যে তিনি বাংলাদেশকে স্বপ্ন নিয়ে ঘুরছিলেন। 69-এ মনে আছে যে সোহরাওয়ার্দীর উদ্যানের পাশে সেইখানে গিয়ে বলেছিলেন যে এই অঞ্চলকে আমরা বাংলাদেশ বলতে হবে, এটা পূর্ব পাকিস্তানও না, এটা পূর্ব বাংলার, এটা বাংলাদেশ। তো সেই রকম একজন বাংলাদেশকে যিনি ধারণ করতেন, সে 7ই মার্চ আমরা লক্ষ্য করেছি যে তিনি আসলে, একটু আগে মুন্নি যেরকমটি বললো, এটা স্বাধীনতার প্রকাশ। যখন মুক্তি এবং স্বাধীনতা, অধিকার, এই শব্দগুলো যখন উচ্চারিত হয়, সেগুলো কি? সেগুলো স্বাধীনতার কথাই বলে। এবং তিনি কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ 23 বছরের বঞ্চনার ইতিহাস, সেই ইতিহাস বলার পরে সাথে সাথে তিনি বলছেন আমরা কি পেলাম, কি পেতে চেয়েছিলেন তিনি স্বাধীনতার কথাই বলেছেন। এবং সেটি ছিল একেবারে আনুষ্ঠানিক স্বাধীনতা, কিন্তু সেটা তিনি একতরফা স্বাধীনতার ফাঁদে তিনি পড়েননি। তিনি এমন ভাবে বলেছেন, ছোট গল্পের মতো, একটা ছোট গল্পের মতো, সবকিছু বলেও যেন বলা হলো না, এটা সেই জন্য এটাকে মহাকাব্য বলে। এমন কবিতা যে সবই, যারা ওখানে উপস্থিত ছিলেন 7 লক্ষ 10 লক্ষ আমরা যাই বলি না কেন, তারা কিন্তু ভেবেছিলেন যে তিনি জীবন বাজি রেখেছেন স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু, এবং স্বাধীনতাই সবচেয়ে বড় আরাধনা, এবং তিনি স্বাধীনতার কথাই বললেন। আর যারা পেছনে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানিরা, তারা ভাবলো যে ইউডিআই তো করে না, ইউনিল্যাটারাল ডিক্লারেশন তিনি করেননি, সুতরাং তারাও তাকে ফাঁদে ফেলতে পারেনি। সুতরাং এরকম একটি ভারসাম্যপূর্ণ, নান্দনিক, যুক্তি ন্যায্য এবং তথ্য বিশিষ্ট একটি বক্তৃতা তিনি 19 মিনিট ধরে একেবারে উইদাউট এনি নোট, কোনো নোট ছাড়া এমন করে প্রাণ থেকে তিনি দিয়েছেন। বেগম মুজিব বলেছিলেন যে তোমার মন যা চায় তাই বলবে। এবং আজকে আমি সমকালে লিখেছি শেখ রেহানার উদ্ধৃতি দিয়ে যে এই ভাষণের পর মাকে দেখলাম যে
অত্যন্ত তৃপ্ত একজন মানুষ। তার মানে যেমনটি তিনি আশা করেছিলেন তেমন কথাই বলেছেন। সেই কারণে বঙ্গবন্ধুর এই ৭ই মার্চ শুধু না, বঙ্গবন্ধুর সারাটা জীবনই আসলে খোলা বইয়ের মতো। তিনি নিজেই বলেছেন, আমি কোনো সহজ মানুষ, আমি কোনো ধানাই পানাই করে কথা বলতে পারি না, একেবারে সহজ কথা সহজভাবে বলে দিই। এবং শুধুমাত্র ৭ই মার্চ কেন মুন্নি, ২১শে ফেব্রুয়ারি ১৯৭১ সালে তিনি শহীদ মিনারে গিয়ে কি বলেছিলেন? শহীদ মিনারে গিয়ে বলেছিলেন বাঙালিদের স্বাধিকার আদায়ের আন্দোলনের আরো রক্তদানের জন্য ঘরে ঘরে প্রস্তুত থাকুন। তিনি বলেছিলেন যে শহীদের আত্মা আমাদের ক্ষমা করবে না যদি আমরা স্বাধিকার আন্দোলনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন যদি অনুভব না করি, দরকার হয় রক্ত দিন। এবং আরো বলেছিলেন যে সামনে আমাদের কঠিন দিন, আমি আপনাদের মাঝে নাও থাকতে পারি, এবং তাই আজ আমি আপনাদের এবং সারা বাংলার মানুষকে ডেকে বলছি, চরম ত্যাগের জন্য প্রস্তুত হন। বাঙালি যেন আর অপমানিত লাঞ্ছিত না হয়, শহীদের রক্ত যেন বৃথা না যায়। এই যে বাঙালির স্বপ্ন, বাঙালির মান, বাঙালির অভিমান, বাঙালির খেদ, বাঙালির বিষণ্ণতা, বাংলার সাফল্য, বাঙালির গল্প তিনি ৭ই মার্চ এক টানে এক নান্দনিক কবিতার মধ্য দিয়ে তিনি বলে গেছেন। সুতরাং আমি বলি যে তিনি বাংলাদেশ, এবং সেদিন সেই বাংলাদেশটি এসছে। জি স্যার, আমরা নানান দিক শুনবো, ভাষণের নানান বিশ্লেষণ, সেদিনকার যে ইতিহাস এবং যারা একেবারে ছিলেন। কিন্তু আমরা আজকে সৌভাগ্যবান যে এই ভাষণটা নিয়ে একটা বৈরী সময়ে একেবারে নিমগ্ন হয়ে কাজ করেছেন যে মানুষ, তিনি আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। মানে ভাষণ নিয়ে কেউ কথা বলতে গেলে যার গবেষণার রেফারেন্স দেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছিলেন সেই দিনটির বর্ণনা, বাড়িতে কি অবস্থা ছিল সেই বর্ণনার একটুখানি অংশ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনে আসি, তারপর আমরা ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে আসতে চাই। তিনি তাঁর জীবনের সমস্ত সংগ্রামের যে অভিজ্ঞতা এবং তার যে বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা দিয়েছিলেন। আর এই পরামর্শটা আমার মাই দিয়েছিলেন, কারণ আমাদের অনেকেরই তো থাকে যে একটা এরকম একটা ভাষণ দিতে যাচ্ছেন, কি বলবেন, কি কথা বলবেন, এ ব্যাপারে অনেকের অনেক পরামর্শ। এবং বিশেষ করে আমি ছাত্র সংগ্রামের সাথে বা আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম বলেই অনেক কিছু আমার জানা আছে। তখন আমাদের ছাত্র নেতাদের অনেকে, বিশেষ করে আমার নাম বলতে আপত্তি নেই, যেমন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সহ, সেখানে তোফায়েল সাহেব সহ আরও অনেকে ছাত্র নেতারাও ৩২ নম্বরে এসেছে। সিরাজুল আলম খান খুব বারবার চাপ দিচ্ছিল যে আজকেই স্বাধীনতাটা ঘোষণা দিতেই হবে, বা তার আগের দিন সন্ধ্যায়ও তারা এসে একই কথা বলে যায়। আর আমাদের অনেক বুদ্ধিজীবীরা অনেক লিখিত পয়েন্ট দিয়ে যান, কেউ পরামর্শ দিয়ে যান কী করে বলতে হবে, কী বলতে হবে, অনেক কিছু বলে গেছেন। কাগজে কাগজে আমাদের মানে ঘর ভরা অবস্থা। সিরাজুল আলম খান যখন এই কথাগুলি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু একদিকে আব্দুর রাজ্জাক আর একদিকে সিরাজুল আলম খান, এখানে শেখ ফজলুল হক মনি সকলেই ছিল। তো শুধু সিরাজুল আলম খানকে বঙ্গবন্ধু বলেছিলেন একটি কথা বারবার আমার কানে এখনও বাজে, বলেছিলেন, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কী করতে হবে আমি জানি, তোমরা তোমাদের কাজ করো, যাও। ঠিক সিঁড়ির গোড়ায় এ কথাটা বলে তিনি ঘরে ফিরে আসেন। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিমিতি বোধ কিন্তু থাকতে হয়। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। ডক্টর হারুনুর রশিদ, এবার যেটা
বঙ্গমাতা বলেছিলেন যে পরিমিতি বোধের কথা, এই ভাষণের পরিমিতি বোধ নিয়ে খুব স্যার আজকের অনুষ্ঠানে আপনি এবং ডক্টর আতিউর রহমান দুজনই বক্তা, দুজনই কথা বলবেন। রাত 11টা অবধি চলবে আমাদের অনুষ্ঠান। রাত 10টায় খবরের বিরতিতে যাবার আগ পর্যন্ত আমি স্যার আপনার কাছ থেকে এই পরিমিতি বোধ নিয়ে আপনার গবেষণায় কি উঠে এসেছে সেটা শুনবো। ধন্যবাদ মুন্নিশা আপনাকে। প্রথমেই আমি আজকে 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ, এবং এই দিন উপলক্ষে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি। যিনি হলেন 7ই মার্চের যে মহাকাব্য, সেই মহাকাব্যের রচয়িতা। এখন 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, তাকে আমরা নানা আঙ্গিকে নানাভাবে বর্ণনা করতে পারি। এই ভাষণ 18 মিনিটের ভাষণ এবং 1105টি শব্দ এখানে রয়েছে। প্রতিটি শব্দ আপনি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, প্রতিটি লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। আগে আপনি বলেছিলেন যে এর মধ্যে দোতনা আছে, নিঃসন্দেহে রয়েছে। এবং এটা একটি ভাষণ, কিন্তু বলা হলো এই ভাষণের পরে বঙ্গবন্ধুকে নিউজিক পত্রিকা ম্যাগাজিন 5ই এপ্রিল 1971 বঙ্গবন্ধুর উপরে প্রস্তাব করে তা আখ্যায়িত করলেন পোয়েট অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির কবি। আসলে 7ই মার্চের ভাষণ শুনলে এটা কোনো একটি গদ্য ছন্দের কোনো বক্তব্য মনে হয় না, মনে হবে যেন একটা কবিতা আবৃত্তি করলেন। যে কারণে 7ই মার্চের ভাষণের পরেই আমাদের কবি নির্মলেন্দু গুণ তিনি রচনা করলেন স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো। তো আমি যদি বলি পরিমিতি বোধের কথা, সেটা হলো এই, যা আমি আপনারা জানেন এবং দেশবাসী এখন জানে যে 50 বছর পরে বিএনপি 7ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করছে, এবং আলোচনা করার সভার আয়োজন করছে ভালো কথা। তারা যদি সত্যিকার ইতিহাস মনস্ক হতে চায়, ইতিহাসের কাছে যদি ফিরে আসতে চায় এবং জাতির সামনে যদি সেটা তুলে ধরতে চায় যে তারা মুক্তিযুদ্ধের পথে ফিরে আসবে, এটা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু 7ই মার্চ উদযাপনের নামে এবং মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস জাতির সামনে তুলে ধরার নামে যদি তারা আবার বিকৃতির আশ্রয় নেয়, অসত্য কথা বলা যদি আবার শুরু করে, তাহলে বুঝতে হবে যে আসলে তাদের যে মহান মানসিকতা, চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। আজকেই আমি আপনার এই স্টুডিওতে আসার আগে যমুনা টেলিভিশনে একটি এরূপ একটি টক শোতে আমি পার্টিসিপেট করেছিলাম অল্প সময়ের জন্য। সেখানে বিএনপির একজন নেতা আব্দুল সালাম সাহেব যুক্ত ছিলেন রিজওয়ান সিদ্দিকী, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ডক্টর রুহুল আমিন ছিলেন, এবং আমাদের আফসান চৌধুরী সাহেবও ছিলেন। তো আমি সেখানে যে কথা বলেছিলাম সেই কথারই এখানে প্রতিধ্বনিত করি যে আপনারা যদি 7ই মার্চ রিয়েলি উদযাপন করেন, তাহলে কি করে আপনারা বলেন যে 7ই মার্চের পরপর কি যুদ্ধ শুরু হয়েছিল? একত্রে যদি বলি বঙ্গবন্ধুর নির্দেশ কি ছিল? 7ই মার্চের সঙ্গে সঙ্গেই বলেছিলেন বঙ্গবন্ধু যে ক্যান্টনমেন্ট আক্রমণ করেন। একথা যদি বলতেন তাহলে সেটা হতো বিএনপির ওই পেট্রোল বোমা আর যে অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বন্ধ করার যে আয়োজন তারা করেছিল তার সমতুল্য হলো। তার পরিণতি কি আজকে আমরা দেখতে পারি যে বিএনপি হয়েছে জনবিচ্ছিন্ন। আর বঙ্গবন্ধু যদি এই উচ্চারণ করতেন তাহলে আমাদের স্বাধীনতা অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত। বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন। বঙ্গবন্ধু নেতৃত্বের হাইট এটা বোঝা এত সহজ না। সেটা যদি বুঝতে পারতেন যথার্থ, তাহলে এই প্রশ্ন তারা তুলতেন না। বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে গেরিলা যুদ্ধ অত্যাসন্ন, এবং আমাদেরকে যেহেতু আমরা নিরস্ত্র জনগণ এবং পাকিস্তানি একটা দুর্ধর্ষ সেনাবাহিনী, তার সাথে যদি ফাইট করতে হয় গেরিলা পন্থায় আমাদের ফাইট করতে হবে। এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বলি খেলার মাঠ এবং জিমনেশিয়াম, সেখানে ছাত্রীরা পর্যন্ত রাইফেল নিয়ে তারপর সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছে। এভাবে সারা দেশে প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে গেছে, এবং কোথাও কোথাও প্রতিরোধ পর্যন্ত শুরু হয়ে গেছে। জয়দেবপুরের প্রতিরোধ সেটা হলো 19শে মার্চ, এমনকি 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করার আগেই জয়দেবপুরে কিন্তু প্রতিরোধ সংগ্রাম শুরু হয়ে গেছে। এভাবে সারা দেশে প্রতিরোধ গড়ে উঠেছে হানাদার বাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশ পালন করে। কাজেই আজকে যদি সত্যিকার ইতিহাস আমরা যদি তুলে ধরতে চাই, অনুধাবন করতে চাই, পাঠ করতে চাই, তাহলে
একটা মুক্ত মন নিয়া নৈর্ব্যক্তিক ভাবে আমাদের 7ই মার্চের ভাষণকে বুঝতে হবে। এবং সেটা যদি বুঝি তাহলে কি, আমি সেখানে শুনে আসলাম সালাম সাহেবরা বসলেন বা বিএনপি আজকে বলেছে যে বঙ্গবন্ধু শেষে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর আবার বঙ্গবন্ধু সেই পাকিস্তানি সামরিক জনতার সাথে আলোচনায় গেলেন কেন? তিনি যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এই কথা নাকি বিএনপির আলোচনা সভা আজকে বলেছে। এরটাকে আমি বলতে চাই এই কথা যে বঙ্গবন্ধু আলোচনা কেন করেছেন? বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে 4টা শর্ত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলেছিলেন যে মার্শাল ল উড্ডু করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে যেতে হবে, যেভাবে আমার মানুষকে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগে তদন্ত করতে হবে, আর জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই যে 4টি শর্ত দিলেন, এই 4টি শর্ত ইয়ে খান মানবেন, তারপর বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এই বঙ্গবন্ধু তো ভাষণে স্পষ্টভাবে বলে দিলেন। ইয়া খান 14ই জানুয়ারি 1971 বলেছিল মুজিবুর রহমান হলো পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী। একটাই লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে একটু এলিউর করা, একটু খুশি করা, যাতে তিনি 6 দফা থেকে সরে আসেন। বঙ্গবন্ধু বললেন যা সেই অধিকার জনগণ আমাকে দেয় নাই। তার আগে 3রা জানুয়ারি 1971 তিনি আওয়ামী লীগ এবং টিকিটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে রেসকোর্স ময়দানে শপথ পাঠ করিয়েছেন যে 6 দফার দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত কেউ পরিবর্তন করার অধিকার রাখে না। কেউ যদি 6 দফার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেটা যদি আমিও হই, আপনারা আমাকে জ্যান্ত কবর দিবেন। বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন। কেন বলেছিলেন? 6 দফা কেন দিয়েছিলেন? পাকিস্তান রাষ্ট্র কাঠামো রেখে কনফেডারেশন করার জন্য না, 6 দফা দিয়েছিলেন 1 দফায় রূপান্তরিত করার জন্য, অর্থাৎ বাঙালির স্বাধীনতা অর্জন করার জন্য তিনি 6 দফা দিয়েছিলেন। যে কারণে তিনি জানতেন কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, এবং মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে কয়েকজন কিন্তু সারেন্ডার করেছিল। তারপরও বঙ্গবন্ধু স্যার জানতেন, যে কারণে তিনি কোরআন শপথ করে সেদিন কিন্তু শপথ বাক্য পাঠ করেছিলেন। তারপর বঙ্গবন্ধু 4টি পয়েন্ট দিলেন। ইয়ে খান 26 তারিখ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এবং 25 তারিখে অপারেশন সার্চলাইট নিরস্ত্র বাঙালি দুবার পাকিস্তানি বাহিনীকে লেলিয়ে দিলেন, নিরস্ত্র বাঙালি দুবার জেনোসাইড শুরু হয়ে গেল। 26 তারিখ ইয়ে খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণে কি বলেছিলেন? বলেছিলেন যে মুজিবুর রহমান 4টি শর্ত দিয়েছে, এই 4টি শর্ত মানে শর্ত না, এটা হলো একটা ট্রাপ। আই কোট ইয়ে খান, ট্রাপ মানে কি? ফাঁদ। অর্থাৎ তিনি একটা ফাঁদ পেতেছেন যে আমরা যদি ফাঁদে পড়ে যাই তাহলে আর যুদ্ধ ছাড়াই আসলে তিনি দেশকে স্বাধীন করে ফেলবেন। যে কারণে আমরা ওই ফাঁদে পড়ি নাই, যে কারণে আমরা মিলিটারি অপশনে আমরা গিয়েছি এবং বঙ্গবন্ধুকে বলেছেন যে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এবং দিস টাইম হি উইল নট গো আনপানিশ। তিনি পাকিস্তানের অখণ্ডত্বের বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছেন এবং বলেছেন যে শাসন ক্ষমতা বঙ্গবন্ধু নিজের হাতে নিয়ে তিনি দেশদ্রোহীমূলক কাজ করেছেন। অতএব তিনি বঙ্গবন্ধুকে বলেছেন রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, আর বলেছেন আওয়ামী লীগকে ব্যান করেছেন। এই সব ঘটনাগুলো যদি না বুঝে আজকে যদি কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী 7ই মার্চ উদযাপন বা মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করতে গিয়ে তারপর যদি বলেন, তিনি তো আক্ষরিকভাবে বলেন নাই যে এখন আমি স্বাধীনতা ঘোষণা করলাম, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে দখল করেন। এটার চেয়ে আর হঠকারী কিছু হতো না। এই হঠকারী রাজনীতি করতে গিয়ে জাসদ এদেশের রাজনীতি অঙ্গ থেকে যেমন বিলুপ্ত হয়েছে, হঠকারী রাজনীতি করতে গিয়ে বিএনপি যেমন আজকে জনবিচ্ছিন্ন হয়েছে, হঠকারী ভাব আজকে সেই মন মানুষের থেকে তারা মুক্ত হতে পারে নাই ওই হঠকারিতা থেকে, যে কারণে তারা এই কথা বলতে পারে। আদারওয়াইজ বঙ্গবন্ধু অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা ছিলেন। তিনি অত্যন্ত একজন শৈল্পিক নেতা ছিলেন। তিনি একজন সমর কৌশলী ছিলেন। তিনি এমন ভাবে একজন নিরস্ত্র একজন নেতা, একটা জাতির নেতা, তিনি জাতিকে সশস্ত্র হতে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। এবং পাকিস্তানি বাহিনী, তিনি যখন ভাষণটা দিলেন তখন ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ঢাকায় প্রতিনিধি উপস্থিত ছিলেন ডেভিড লোসাক। তিনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কি লিখলেন? পরের দিন পত্রিকায় উঠলো, লিখলেন যে বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান এমন ভাবে তিনি ভাষণ রাখলেন, স্বাধীনতার ঘোষণার বাকিও রাখলেন না, আবার ইয়েই খান বলতেও পারলো না যে স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন। এই যে মাস্টার পিস, এটাই হলো তার মাস্টার পিস, মাস্টার স্ট্রোক। এটা বঙ্গবন্ধু বলে এটা সম্ভব হয়েছিল। আমি আর ওই আলোচনায় বলে আসছিলাম যে আপনারা সত্যিকার ইতিহাস তুলে ধরবেন। ইজ ইট ট্রু? ইফ দ্যাট ইজ সো, তাহলে কি বলবেন যে 25 তারিখে জিয়াউর রহমান সাহেব
জাঞ্জুয়ার নির্দেশে সোয়াত জাহাজের অস্ত্র উদ্ধার করতে আগ্রাবাদ পর্যন্ত গিয়েছিল, এ কথা কি জাতির সামনে আপনারা বলবেন? তাহলে বুঝবো আপনারা বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করছেন। কাজেই অন্য পার্টির সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে যদি কথা বলতে যান যে আতাত করে প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, তাহলে এটা তো এর চেয়ে নতুন বিকৃতি আর কিছু থাকে না। এই কথা যদি বলেন তার চেয়ে 7ই মার্চ উদযাপন না করাই আপনাদের জন্য আরো ভালো ছিল। এর অর্থ দাঁড়াবে জাতির সামনে এই যে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। স্যার একজন মানে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার কাছে আমার এই প্রশ্নটা আমার ছিলই, আমি মাথায় রেখেছি যে 50 বছরের রাজনীতির একটা মোড় কিনা, যে আজকে যেখানে বিভেদের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে রাজনীতি, এবং সেখানে আজকে যখন নাকি বাংলাদেশ 50 বছর পূর্ণ করতে যাচ্ছে, তখন অন্যতম প্রধান রাজনৈতিক দল তারা যারা আসলে ইতিহাস বিকৃতির, স্বাধীনতার বিরোধিতা, নানান কিছুর সঙ্গেই বিগত সময়গুলো রাজনীতি করেছে, তারা আজকে এই 7ই মার্চ উদযাপন করছে। তারা উদযাপন করছে মানে আলোচনা সভা করছে। এটি কি একটা রাজনীতির উত্তরণ হতে যাচ্ছে, নাকি এটা আবারও নতুন কোনো কৌশল আসলে বিভেদের রাজনীতিটাকে আরেকটু চাঙ্গা করবার জন্য? আমরা আলোচনা করছি আজকের সারাদিনের যেই অনুষ্ঠান 7ই মার্চ, এই ঐতিহাসিক দিনটির 50 বছর পূর্তি উপলক্ষে 7×50। একটা ছোট্ট বিরতির পরে যে প্রশ্ন রেখেছি রাষ্ট্রবিজ্ঞানীর কাছে, তিনি উত্তর দিবেন, অর্থনীতিবিদ এবং বঙ্গবন্ধু চেয়ার, তিনি আরো অনেক প্রশ্নের জন্য তৈরি আছেন, তার কাছ থেকেও শুনে নেব। একটা ছোট্ট বিরতি। তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 7×50 এই শিরোনামে আমরা সারাদিনের যে আয়োজন, একেবারে আয়োজনটির শেষ পর্বে আমরা আছি। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে প্রশ্ন, ছোট্ট করে প্রশ্নটির উত্তর দিতে চাই। স্যার এতক্ষণ আপনার বক্তব্যে বলছিলেন যে এবার বিএনপি 7ই মার্চ উদযাপন করতে যাচ্ছে বা 7ই মার্চের আলোচনা রেখেছে, এবং আপনি আপনার একটা টক শোয়ে গিয়ে কি অভিজ্ঞতা সেটা বললেন। বিভেদের রাজনীতির কথা আমরা জানি, গত 50 বছর ধরেই জানি যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, ইতিহাস বিকৃতি, 7ই মার্চ অস্বীকার করা ইত্যাদি, সেগুলো থেকে আজকে 2021-এ যখন বাংলাদেশ 50-এ, তখন এই রাজনীতি বা রাজনৈতিক দল তারা 7ই মার্চ উদযাপনের কথা বলল। এটা কি রাজনৈতিক উত্তরণ নাকি নতুন কোনো ষড়যন্ত্রের কৌশল? স্যার একটু আনমিউট করবেন। ধন্যবাদ মনীষা। আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে 7ই মার্চের ভাষণের আমি দ্রুত একটা মূল্যায়ন যদি এভাবে করি, যে দেখুন এটা একটা মাস্টারপিস। ইউনেস্কো এই ভাষণকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ ওয়ার্ল্ড হেরিটেজে বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। কেন করেছে? এই ভাষণের মধ্যে এমন কি আছে যে কারণে এটা করতে হয়েছে? সবকিছুই আছে, যেমন বঙ্গবন্ধু শান্তিপূর্ণভাবে সাংবিধানিক পন্থায়। স্যার এই মূল্যায়নটা যদি একটু আমি পরের পার্টে শুনতে চাই, মানে আরো অনেক। ওকে ওকে ওকে, তাহলে আমি সরাসরি আমরা এই রাজনীতির অংশটুকুতে যাই, তারপর ডক্টর আতিউর রহমান বলবেন। আমি আসছি তাহলে আপনার উত্তরেই আমি আসি। সেটা হলো এই
যে 50 বছর পরে বিএনপি যেটা করতেছে, কিন্তু এই 7 মার্চ বা মার্চ মাস ব্যাপী তারা কর্মসূচি পালন করতে গিয়া যেসব কথা বা আলোচনা করছে, তাতে মনে হয় না যে তাদের মনোভঙ্গি এবং হৃদয় উৎসরিত কোনো কিছু এর মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ তাদের যে মূল যে অবস্থান, সে অবস্থানের এখন পর্যন্ত পরিবর্তন আমি লক্ষ্য করি না এই কারণে যে দেখুন, এক সময় তবে একটা রাজনৈতিক দল যদি সার্ভাইভ করতে হয় তা পুরো অগ্রসর হওয়া যাবে না। তো সেই উপলব্ধি থেকে যদি তারা মুক্তিযুদ্ধের পথে যদি ফিরে আসতো, জামাতের সঙ্গ যদি ত্যাগ করতো, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে তারা মেনে গ্রহণ করে, তারা কি স্বীকার করে পাবলিকলি তারা বলুক যে ইয়েস, বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির পিতা। তারা বঙ্গবন্ধু শব্দটা বন্ধু উচ্চারণ করেন না, সেখানে তারা তার নাম ধরে ডাকেন। এইখানে আবার তারা বলেন যে আওয়ামী লীগ মৌলানা ভাসানী এবং শামসুল-হকের নাম উচ্চারণ করে না, আওয়ামী লীগ সংকীর্ণ। তাহলে বিএনপি এখানে কি পরিচয় দিল? বরং আওয়ামী লীগ তো বা শামসুল-হক এবং মৌলানা ভাসানী পোর্ট্রেট রেখে তারপর কাউন্সিল অধিবেশন করে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে বিএনপির অবস্থাটা দাঁড়ালো এই যে নানাভাবে তারা চেষ্টা করেছে, জামাতের সাথে করেছে, হেফাজতে ইসলামের আশ্রয় নিয়ে করেছে, পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাস করেছে, কোনো কিছুতেই কাজ হয়নি, বরং জনবিচ্ছিন্ন হয়েছে। তো একটা ইংরেজিতে কথা আছে, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাজ এ স্ট্র, অর্থাৎ একজন ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও সেটা ধরে তারপর বাঁচতে চায়। বিএনপির অবস্থা হলো তাই। আজকে তাদের নেগেটিভ পলিটিক্স এবং তাদের সহিংস পলিটিক্স, তাদের সেই যদি বলি যেটাকে আমরা বলি হটকারী পলিটিক্স, জনগণের বিপরীতে অবস্থান নেওয়া যে পলিটিক্স, যে কারণে তারা খাদের শুধু কিনারে না একবার তলানিতে পড়ে গেছে। সেখান থেকে এখন উত্তরণের জন্য তারা উপায় খুঁজতেছেন। জামাতিয়া এতদিন এক্সপেরিমেন্ট করেছেন, এখন নতুন ভাবে যদি কোনোভাবে এই মুক্তিযুদ্ধের কথা বলে, তারাও মুক্তিযুদ্ধের দল, তখন যদি মুক্তিযুদ্ধকামী দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কেননা একথা আজকে স্পষ্ট, বিএনপি আজকে 50 বছর লাগছে এই 7 মার্চের কাছে আসতে, যদিও বিকৃত ভাবে তারা এটা উপস্থাপন করছেন, কিন্তু আরো হয়তো 50 বছর লাগবে। কিন্তু তারপর 50 বছর লাগলেও তারা এইটা বাস্তব যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা, এবং আমাদের রাষ্ট্রীয় যে মূল 4টি আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং শোষণহীন সমাজ, যেটা সমাজতন্ত্র, এই 4টি মৌলিক বা ফান্ডামেন্টাল বা কোর ভ্যালুস, এইটা যতক্ষণ পর্যন্ত বিএনপি মানে আত্মস্থ না করবে, যতক্ষণ পর্যন্ত বিএনপি এই পথে না আসবে, ততদিন পর্যন্ত বিএনপি বা বিএনপির মতো কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি আর স্থান করতে পারবে না। বিগত দিনে পেরেছিল ষড়যন্ত্রের মাধ্যমে, যে কারণে আমার কাছে মনে হয় না এখনো যে তাদের চরিত্রের কোনো পরিবর্তন করেছে, তাদের প্রবৃত্তির কোনো পরিবর্তন করেছে, মনোভঙ্গির কোনো পরিবর্তন করেছে। চর্চা তবে যেটা হবে, কম্পেলিং সিচুয়েশন সৃষ্টি হবে, যেমন ভারত বিরোধী থেকে এখন তারা প্রকাশ্যে সরে আসছে, এবং দেয়ার উইল বি এ কম্পেলিং সিচুয়েশন যখন তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে এবং বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে বাধ্য হবে, যদি তারা রিয়েলি পলিটিক্স করতে চায়। জি, অনেক ধন্যবাদ। আমরা 7 50 এই শিরোনামে কথা বলছি। 7 মার্চের ভাষণের নানান দিক আমরা আবারও একটু শুনছি নতুন নতুন করে, যারা সবসময় এই বিষয়টি নিয়ে থাকেন, গবেষণা করেন, নতুন করে অনেক কিছু আবিষ্কার করেন, তাদের কাছ থেকে। আমরা ডক্টর আতিউর রহমানের কাছে যাওয়ার আগে এই 7 মার্চের ভাষণের পরপরই তোরাব আলী শাহ, যিনি বিখ্যাত একজন বাউল, তিনি 7 মার্চের সেই সমাবেশে উপস্থিত ছিলেন এবং 9 মার্চ সকালে 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে তার বাধা একটি গান, তিনি যেই গানটি বেঁধেছিলেন, অর্থাৎ 8 মার্চ সারাদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি হলে তিনি ছিলেন। তারপর বঙ্গবন্ধুকে যে গানটি শুনিয়েছিলেন সামনে, সেই গানের একটি রেকর্ড থেকে কিছুটা অংশ শুনিয়ে একটু আবারও 7 মার্চের মুডে ফিরতে চাই, বিভেদের রাজনীতি থেকে একটু শুনে আসি সেই গানটি।
এবার একটু অর্থনীতিবিদের জায়গা থেকে ডক্টর আতিউর রহমানের কাছ থেকে শুনতে চাই। মাঝে মাঝে কৌতূহল, আপনাদেরও তখন অনেক বয়স কম, এত দোতনা তার প্রতিটি বাক্যে, শব্দ চয়নে এবং যেভাবে তিনি বডি ল্যাঙ্গুয়েজ, ডেলিভারি, গলার ওঠানামা সব কিছুতে পুরো ব্যাপারটা একটা শিহরণ। সেই সময় আমরা পরবর্তীতে মানে বয়োজ্যেষ্ঠজনদের কাছে শুনেছি যে সারাক্ষণ শুধু এই ভাষণের নানান কিছু নিয়ে আলোচনা হচ্ছে বড়দের মধ্যে। আপনারা কি বুঝেছিলেন যখন শুনলেন যে আমরা তোমাদের ভাতে মারবো, পানিতে মারবো? এই এই ডেলিভারি, এই বাক্য, তাতে একজন আতিউর রহমান কি বুঝেছিলেন? না, আমরা তো সরাসরি বুঝেছিলাম যে তিনি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছেন। এই কথাটি বলবার মাধ্যমে একটা প্রস্তুতি নিতে বলছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে এই ভাষণটির মাধ্যমে নির্দেশনা দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। এখন মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হলে একটা যুদ্ধ কৌশল লাগবে, এবং তিনি কিন্তু একজন সমর নায়কের মতো কখনো আপনি বলছেন, আবার যখনই তিনি নির্দেশ দিচ্ছেন তুমি বলছো, তোমরা প্রস্তুত থাকো। তার মানে একজন এবারে নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনাটা কি? সেটা একটা গেরিলা ওয়ারফেয়ার, গেরিলা যুদ্ধের একটা নির্দেশনা দিচ্ছেন। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, এই কথা যখন বলে এটা দেশজ একটা অস্ত্রের কথা বলছে। ভাতে মারবো মানে আমরা খেতে দিব না, আমরা তার খাদ্য সরবরাহ সমস্ত বন্ধ করে ফেলবো, এমন ভাবে আমরা কাজ করবো যে তারা না খেয়ে মরবে। পানিতে মারবো তার মানে আমরা দরকার হলে তাদেরকে পানিতে ফেলে দিব, পানির মধ্য থেকে যুদ্ধ করব। সুতরাং এই যে আমাদের দেশি ভাষা, তিনি একটা আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, প্রাকৃত ভাষা, এগুলো মিলিয়ে এমন একটা দোতনার সৃষ্টি করেছিলেন। কোন একটি শব্দ রিপিট না করেও তিনি কেমন করে এরকম একটি ভাষণ তৈরি করেছিলেন যাতে তরুণ প্রজন্ম মনে করেছিলেন যে তিনি জীবন বাজি রেখেছেন, মুক্তিপণ রেখেছেন আমাদের স্বাধীনতার জন্য। এবং তিনি একটি বৈশ্বিক সমর্থনের কথা ভেবেছেন, যেটা হারুন এতক্ষণ বোঝালেন, যে একটা এমন কিছু হঠকারী কাজ করবেন না যেটা বিচ্ছিন্নতাবাদী হিসেবে তাকে ঘোষণা করবে। হারুন চেনেন ভালো করে প্রফেসর জেমস মেনর 2018 সালে সোয়াসে একটি বক্তৃতা করেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু stood out among many other leaders who were also fathers of the nation, অর্থাৎ তারা অন্যান্য জাতির পিতার থেকে বঙ্গবন্ধু কেন আলাদা, কেন তিনি শ্রেষ্ঠ। এবং তিনি সেই শ্রেষ্ঠতার কথা বলেছিলেন যে always open for dialogues, negotiation, not at all a hot-headed agitator। তিনি কিন্তু কখনোই একটা হট হেডেড এজিটেটর ছিলেন না, তিনি ঠান্ডা মাথায়। এবং আপনারা খেয়াল করবেন আজকের আমার লেখাতেও আছে এবং আপনারাও দেখেছেন যে তিনি খুব সৌম্য, শান্ত এবং ভেতর থেকে গম গম করছে তার সেই ভাষণ। এবং সেখানে তিনি একটা ট্রু লিডার, হি ওয়াজ নট এন এথনিক ন্যাশনালিস্ট, হি ওয়াজ এ ট্রু লিডার, একটা বড় লিডার ছিলেন যিনি করেছেন। এখন তরুণ প্রজন্মের জন্য আমি কয়েকটি কথা বলবো। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের গবেষণার কারণেই হোক কিংবা আমাদের রাজনীতির কারণেই হোক, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক আগ্রহ বাড়ছে। এবং আমি কদিন আগে একটি অনলাইন সার্ভে করেছিলাম বঙ্গবন্ধুর উপরে, এবং সেই বঙ্গবন্ধুর সার্ভেতে আমি জিজ্ঞেস করেছিলাম তরুণ প্রজন্মকে অনলাইনে, প্রায় 840 জনেরও বেশি তরুণ প্রজন্ম তারা সাড়া দিয়েছিলেন। এবং তারা বলেছিলেন, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে বঙ্গবন্ধু নামটি উচ্চারিত হবার সাথে সাথে তোমার কোন দৃশ্যপট ভেসে ওঠে,
মুন্নি সহজেই বুঝতে পারি কোন দৃশ্যপট তারা বলবেন। ৭৪% বলছেন, আজকের তরুণরা বলছেন যে বঙ্গবন্ধুর নামটি বলার সাথে সাথে 1971 সালের ৭ই মার্চের সেই দৃশ্যপট ভেসে ওঠে আমাদের কারণে। তার মানে তরুণরাও কিন্তু পিছিয়ে নাই। আমরা যে যাই বলি না কেন, তরুণরা বঙ্গবন্ধুকে গ্রহণ করছেন। এই যে অযথা বিতর্ক হচ্ছে, যেটা হারুন এতক্ষণ ধরে বললেন, তারা কিন্তু খাচ্ছেন না, তারা বঙ্গবন্ধুকে তাদের জাতির পিতা হিসাবে মেনে নিয়েই বলছেন। 65% বলছে যে যখনই স্বাধীনতার কথা বলি তখনই মনে হয় যে তিনিই স্বাধীনতা, অর্থাৎ বঙ্গবন্ধুই স্বাধীনতা, বঙ্গবন্ধু আর স্বাধীনতা সমার্থক হয়ে যান। আমাদের 81% মনে করেন যে বঙ্গবন্ধুর লিডারশিপ কোয়ালিটি এবং কম্প্যাশন, মানুষের জন্য তার যে দরদ, যা এই 7ই মার্চে বলেছেন রিক্সা চলবে, গরুর গাড়ি চলবে, লঞ্চ চলবে, ট্রেন চলবে, 28 তারিখে গিয়ে বেতন নেবেন, অর্থাৎ যারা ডাউন ট্রোডেন, যারা বঞ্চিত, তাদের জন্য তিনি কথা বললেন। সো হি ওয়াজ এ কম্প্যাশনেট লিডার। সেই জন্য একটা দরদি নেতার কথা বলছেন। 81% তরুণ মনে করে যে বঙ্গবন্ধু সবসময় একজন দরদি, জনদরদি নেতা ছিলেন। 73% মনে করেন যে তিনি সব সময় আনকম্প্রোমাইজিং ছিলেন এবং কিন্তু একই সঙ্গে রেসপেক্ট ফর অল। যেমন হারুনের বই থেকে আমরা জানি যে বলেছিলেন যে একজন পশ্চিম পাকিস্তানের একজন সংসদ সদস্য যদি যুক্তি দিয়ে কথা বলেন আমরা তার কথা মেনে নিব। সুতরাং হি ওয়াজ অলসো রেসপেক্ট ফর আদার্স ভিউ। এবং ইয়াহিয়া খানকে রাষ্ট্রপতি হিসেবে তিনি সম্মান দিয়ে কথা বলছেন। এবং ভুট্টো সাহেব বলছেন 72%, 72% বলছেন যে তিনি একজন সেলফলেস লিডার ছিলেন, যিনি সকলের কথা ভাবতেন এবং ডিপলি কেয়ারিং, অর্থাৎ অন্যের জন্য ডিপলি কেয়ার করতেন। এবং এই যে এরকম একজন উঁচু মাপের একজন নেতা, যে জন্য কদিন আগে এলএসসি-তে প্রফেসর অমর্ত্য সেন, আমাদেরই আরেক বাঙালি প্রফেসর, এই ওয়ারিতে জন্ম নেওয়া প্রফেসর, তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু, অর্থাৎ বিশ্বের নেতা। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা তার বক্তৃতার মধ্যে আছে। এবং তিনি বলেছেন যে এই গরিব মানুষরা কেমন করে তাদের কথা বাদ দিয়ে কোনো চিন্তা করা যায় না। তিনি এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে তার যে দ্বিতীয় বিপ্লবের সময় তিনি যে ভাষণ দিয়েছেন সেটির উপরেও হারুনের গবেষণা আছে। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের বলছেন যে যারা সাধারণ মানুষ তোমার কাছে আসে তারা তখন তুমি একবার তাদের দিকে তাকাও, মনে হয় না যে তোমার বাবার মতোই, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো। এরকম একজন মানুষ, মানে তিনি বঞ্চিত জনের, এই যে সামাজিক যে পিরামিড, এই পিরামিডের পাটাতন যেটা, সেই পাটাতনের মানুষগুলোর জন্য তিনি কাজ করতেন এবং সারা জীবন তিনি কাজ করেছেন। তিনি জেলখানাতে বসে লুডুর কথা ভাবছেন, কারাগারে রোজ নাম চাতে দেখবেন তিনি এরকম গান শুনছেন, এই তোরাবালির মতো গান শুনছেন জেলখানাতে বসে, যে বাংলার গান গাও। তো এইরকম একজন মনে প্রাণে বাঙালি, যিনি পশ্চিম পাকিস্তানে গিয়ে বলছেন যে এখানে থাকা যাবে না, জেলখানাতেও থাকা যাবে না, কারণ খালি রুটি খাওয়ায়, আমি তো ভাত চাই। এইরকম একজন বাঙালি, মানে এরকম মনে প্রাণী বাঙালি ছিলেন বলে তিনি কিন্তু জাতির পিতা হতে পেরেছিলেন। আমরা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আবারও সেই বজ্রকণ্ঠের কিছু আওয়াজ শুনতে শুনতে বিরতিতে যাব। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। এই জায়গায় তিনি কার কথা বলেছেন, কাদের কথা বলেছেন শুনে নেই। পেলাম আমরা জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। একটা ছোট্ট বিরতি, বিরতির পরে আবারও ফিরছি সাথে 50 এই আয়োজনে। তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
লড়াই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ৭১ মার্চের প্রথম সপ্তাহে চারিদিকে খবর হয়ে যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ভাষণ দেবেন, এবং তা নিয়ে তো গোয়েন্দা তৎপরতা চলছিলই। সে সময় গোয়েন্দা তৎপরতায় বঙ্গবন্ধুর এই সমাবেশকে, এই ভাষণ, এই জনসমুদ্রের যে তার উচ্চারণ, সেসব নিয়ে কি ছিল একটু খোঁজার চেষ্টা করেছেন প্রণব শাহ অপু। তার রিপোর্টটি দেখে আমরা ডক্টর আতিউর রহমানের কাছে যাব। ৭১ থেকে ২০২১ যেই অর্থনৈতিক মুক্তির জন্যে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, সেখানে আমরা কতটুকু উত্তরণ করলাম, সেই উত্তর স্যার জানাবেন। রিপোর্টটি দেখে আসি। ৫ মার্চ ১৯৭১, কার্যত দেশ চলছে বঙ্গবন্ধুর নির্দেশে। পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স MI এর ঢাকা অফিস থেকে এই দিন পিন্ডিতে বলা হলো, সম্ভবত মুজিব ৭ মার্চ পাকিস্তান সরকারকে চ্যালেঞ্জ করে একটি প্রতিদ্বন্দ্বী সরকার চালাবার ঘোষণা দিতে চলেছেন। জনসভা সফল করতে জোর প্রস্তুতি নিচ্ছে মুজিবের অনুসারীরা। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ঝুঁকির মধ্যে পড়বে পুরো পাকিস্তান। আপনারা ট্রেনিং নেন, আরো প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, ৫ কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ৬ মার্চ ১৯৭১, রাওয়ালপিন্ডিতে ৪৪০ জন বাঙালির ছবি ও তথ্য পাঠায় পাক গোয়েন্দা সংস্থার ঢাকা অফিস। বলা হলো, এরা মুজিবের একান্ত অনুগত ও বিশেষ সোর্স। এদের অনেকের সঙ্গেই রয়েছে মুজিবের ঘনিষ্ঠ যোগাযোগ। সিদ্দিক বাজারের মাংস বিক্রেতা আব্দুর রহমান, বলদা গার্ডেনের দারোয়ান ওয়াহাব মিয়া, কলরেডি মাইক সার্ভিসের টেকনিশিয়ান কার্তিক দাস, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওয়ার্ডেন আব্দুল জব্বার, রিকশা চালক শফিক মিয়া, বক্সিবাজারের টেকনিশিয়ান আনসার আলী, দলিল লেখক মনোরঞ্জন সুর, জিন্দাবাহার লেনের প্রেসম্যান সুবল সরকার, এমনি আরো কত। এই দিন কি মনে করে বঙ্গবন্ধু নিজেই স্লোগান দিলেন, আমার দেশ তোমার দেশ, জাগো 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 জাগো, সংগ্রাম সংগ্রাম, জয় বাংলা। বিশ্বাস রাখতে পারেন, দরকার হলে রক্ত দিয়ে আপনার দাবি আদায় করব। যথারীতি সেই খবর মুহূর্তেই তার বার্তায় পশ্চিম পাকিস্তানে পাঠালেন সেই সিরাজুল ইসলাম। পূর্ব পাকিস্তানের বিষয়টি ঠেকেছে এমন যে মুজিব নিজেই স্লোগান দিয়ে তার অনুসারীদের উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশ শব্দটি প্রকাশ্যে ব্যবহার করছে। সম্ভবত ৭ মার্চ তাই করবেন। সিদ্ধান্ত প্রয়োজন। ৭ই মার্চ ১৯৭১, NBC টেলিভিশন জনকের এই ভাষণ খুব কাছ থেকে রঙিন ফিল্মে ধারণ করছিলেন। বঙ্গবন্ধু চোখ বন্ধ করে বারবার কেঁপে কেঁপে উঠছিলেন। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স ঢাকাস্থ কর্মকর্তা সিরাজুল ইসলাম গোপন তার বার্তায় বললেন, চতুর মুজিব সীমাহীন চালাকির আশ্রয় নিয়ে কৌশলে কার্যত স্বাধীনতার কথা বলে গেল, আর আমরা শুধু তাকিয়ে দেখলাম। মুজিবকে বিশ্বাস করা কালক্ষেপণ করা মাত্র, সিদ্ধান্ত প্রয়োজন। প্রণব শাহ অপু, ATN নিউজ, ঢাকা। ডক্টর আতিউর রহমানের কাছে যেতে চাই অর্থনৈতিক মুক্তি নিয়ে। স্যার, ডক্টর আতিউর রহমান। বঙ্গবন্ধু আসলে সবসময় চাইতেন যে রাজনৈতিক মুক্তির পাশাপাশি আমাদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে, এবং সেই জন্য আমরা লক্ষ্য করেছি যে তিনি বাংলাদেশ আসার সাথে সাথে কলকাতা থেকে ঢাকায় এসেই যে আন্দোলন শুরু করেছিলেন, সেখানে শুরুতেই তিনি বলেছিলেন যে জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে বিনা ক্ষতিপূরণে।
এবং একই সঙ্গে এখানে খাদ্য সংকট যেটা চলছে সেটা দূর করতে হবে, শিক্ষা সংকট যেটা চলছে সেটা দূর করতে হবে। এবং তিনি নরসিংদী, নারায়ণগঞ্জ, খুলনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কৃষক দাওয়ালদের নিয়ে তিনি আন্দোলন করছেন, অর্থাৎ এই দেশের কৃষক সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন, এটা তিনি বুঝিয়েছেন। এবং ভাষা আন্দোলন শুধু নিছক যে একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল না সেটাও তিনি বলেছেন। এবং আমি হারুনের গবেষণা থেকে এবং গোয়েন্দা প্রতিবেদন থেকেই জানতে পারছি যে 53 সালে তিনি আরমানিটোলায় বলছেন যে এটা ছিল আমাদের জীবন মরণ সংগ্রাম, অর্থাৎ ভাষা আন্দোলন আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সম্পূর্ণটা একটা একসঙ্গে জড়িয়েছিল। সেই রকম একটি আন্দোলনের মধ্য দিয়ে যে বঞ্চনা, যে বৈষম্য, এটাকে তিনি ধীরে ধীরে যখন মন্ত্রী ছিলেন আরো ভেতর থেকে দেখতে পেরেছিলেন যে পূর্ব বাংলার মানুষ কেমন করে বঞ্চিত হচ্ছে। আমাদের বাজেটের 90%, রেভিনিউ বাজেটের 90% নিয়ে নেয় পশ্চিম পাকিস্তান, কারণ বেসামরিক যে কর্মকর্তা তারা প্রায় 85 থেকে 70% তারাই, সামরিক বাজেটের 95 নিয়ে নেয় তারা, কারণ 95 ভাগই তারা। সুতরাং এরকম একটি বৈষম্যপূর্ণ সমাজে তিনি 6 দফা দিলেন যে বৈষম্য দূর করতে হবে। এবং 6 দফা মূলত এক দফা, যেটা পরবর্তীকালে অর্থনীতিবিদ নুরুল ইসলাম স্যার, যিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি তার বইতে লিখেছেন যে আমরা যখন সংবিধান প্রণয়ন করতে যাচ্ছিলাম, সংবিধানের মধ্যে 6 দফার ভিত্তিতে সংবিধান তৈরি করবার জন্য যে তারা বসেছিলেন, তখন বঙ্গবন্ধুকে বলা হলো যে আমরা কিছুতেই অঙ্ক মেলাতে পাচ্ছি না, যদি 6 দফা সত্যি সত্যি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিন্তু পাকিস্তান আর থাকে না। বঙ্গবন্ধু হেসে বলছেন, লিভ ইট টু মি, এটা আপনারা কাজ করেন, ফাইনাল খেলা আমি দেখবো, এটা নিয়ে আপনাদের কিছু ভাব। তার মানে তার মাথার মধ্যে, যেটা হারুন বলেছিলেন, এক দফাই ছিল, সব সময় এক দফা ছিল। এবং সেই এক দফার ভিত্তিতেই তিনি এই আওয়ামী লীগকে লিড করেছেন, মুক্তিযুদ্ধে গেছেন, নির্বাচন করেছেন, সবকিছুর মূলে ছিল এক দফা। এখন আমি সেই আলাপ তো আমরা করেছি। স্বাধীন বাংলাদেশে যখন তিনি এলেন, স্বাধীন বাংলাদেশটা তিনি কিন্তু সারা জীবন যে স্বপ্ন দেখতেন সেরকম একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি দিল্লিতে স্পর্শ করেই যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি এত অধীর কেন, এত অস্থির কেন, তখন বললেন যে ঢাকায় আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, আমি তাদের কাছে যেতে চাই একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ব, এই আশার কথা বলবার জন্য আমি অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। এবং পরবর্তীকালে বাংলাদেশে এসেও তিনি একই কথার পুনরাবৃত্তি করলেন, বললেন যে এই স্বাধীনতা মিথ্যে হয়ে যাবে যদি না আমরা মানুষের খাবার না দিতে পারি, যদি বেকারকে কাজ না দিতে পারি। সুতরাং আমাদের স্বাধীনতা হবে এই মানুষগুলোকে যদি আমরা ঠিক মতো খাবার দিতে পারি। পরবর্তীকালে তিনি সাথে সাথে কাজে নেমে পড়লেন, 12 তারিখে ওথ নিলেন প্রাইম মিনিস্টার হিসেবে। এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কি করে তিনি রিকনস্ট্রাকশন এবং রিহ্যাবিলিটেশন করলেন। তিনি 3টি পলিসি গ্রহণ করেছিলেন, যে 3টি পলিসির সুফল আজও আমরা আজও সুফল পাচ্ছি। প্রথমেই কি করলেন, তিনি বললেন যে আমাদের খাদ্য, সবচেয়ে বড় বিড়ম্বনা খাদ্য আমাদের উৎপাদন করতে হবে, ফুড সেলফ সাফিসিয়েন্সি অর্জন করতে হবে। এবং সেই জন্য তিনি রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপরে জোর দিলেন। এই যে বাড়ি, বিড়ি, বার, এগুলো কিন্তু সব বঙ্গবন্ধুর সৃষ্টি। এবং ময়মনসিংহে যখন গেছেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেখানেও গিয়ে তিনি এগ্রিকালচার গ্রাজুয়েটদের প্রথম শ্রেণীর ক্যাডার ভুক্ত করেছেন এবং তাদেরকে বলেছেন যে তোমরা গ্রামে যাও, গ্রামে গিয়ে কৃষকদের সাথে কাজ করো। এবং দ্বিতীয় যে পলিসিটি তিনি গ্রহণ করেছিলেন সেটি হলো পপুলেশন কন্ট্রোল। এবং পপুলেশন কন্ট্রোল কিভাবে করবেন, একটা ক্যাম্পেইন করবে সামাজিক সচেতনতার মাধ্যমে। এবং তখন মনে রাখতে হবে যে পপুলেশন গ্রোথ প্রায় 3% মতো ছিল। একটা দম্পতির 6 থেকে 7টি সন্তান ছিল। সুতরাং এরকম একটি দেশে পপুলেশন কন্ট্রোলকে 1 নম্বর 2 নম্বর পলিসি হিসেবে গ্রহণ করবেন। আর তৃতীয়টা কি বলেছেন, যে বাংলাদেশের কোনায় কোনায় একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবেন, যেটা জাতীয়করণ করলেন, এবং সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন। এই 3টি পলিসি এখনো তার সুফল আমরা পাচ্ছি। এবং তিনি বলেছিলেন, সাইদুজ্জামান স্যার তার একটা লেখাতে বলেছিলেন যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনার 1 নম্বর প্রায়োরিটি কি, তখন বলে যে
আমার কোনো 1 নম্বর প্রায়োরিটি নাই, আমার একটা যৌথ প্রায়োরিটি আছে, জয়েন্ট প্রায়োরিটি। কি হলো? খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ। এই যে এত কত সুদূর প্রসারে আজকে যে আমাদের মাথাপিছু আয় এত বেড়ে যাচ্ছে, আমরা এই সব কিছু কারণ যে অঙ্কের নিচেরটা কমে গেছে, উপরেরটা যাই থাক না কেন নিচেরটা কমে গেছে, পার ক্যাপিটা তো বেশি হবেই। তো সেই জন্য জনসংখ্যাটা এখন 1% নেমে আসে জনসংখ্যা বৃদ্ধি, এবং তোমার ফার্টিলিটি রেট যেটাকে বললাম 6-7টা সন্তানের জায়গায় এখন গড়ে 2 থেকে 2.1। এই যে ব্যাপক উন্নতি হয়েছে, এটা কেমন করে হলো? এটি বঙ্গবন্ধু যে সামাজিক উন্নয়নের দিকে নজর দিয়েছেন, এবং আমরা সম্প্রতিকালে যেটা দেখতে পাচ্ছি যে এটার উপরে ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যা যে অর্থনীতিটা পরিচালনা করছেন, সেখানেও তিনি সমাজের যে নিচের তলা যারা একেবারে কৃষক, তিনি কিন্তু কৃষকদের, যেরকম বঙ্গবন্ধু কৃষকদের উপরে গুরুত্ব দিয়েছেন, কারণ কৃষক আমাকে খাবার দেয়, কৃষক আমাকে কাঁচামাল দেয়, কৃষক আমাকে এমপ্লয়মেন্ট দেয়। এখনো 42% মানুষ কৃষির সাথে জড়িত। তো সুতরাং সেই কৃষকের উপরে জোর দিতে হবে। এবং তিনি একটা বক্তৃতায় বলছেন যে মানে কৃষকরা হলো সবচেয়ে নির্যাতিত শ্রেণী, তাদের জন্য বিশেষ কিছু আমাদের করতে হবে। সেই জন্য তিনি এই উদ্যোগ নিয়েছিলেন, এবং তারপরে যেটা শুরু করলেন তিনি শিল্পটাকে তিনি জাতীয়করণ করলেন সেই বিশেষ প্রেক্ষাপটে। কিন্তু প্রাইভেট সেক্টরকে তিনি কখনো নিগেট করেন নাই। 74-75 সালে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট 25 লক্ষ টাকা থেকে তুলে তিনি 3 কোটি টাকায় নিয়ে গেলেন। 133টি অ্যাবান্ডেন্ট প্রপার্টির ইউনিটকে তিনি প্রাইভেট সেক্টরে দিয়ে গেলেন। কিন্তু তিনি বলেছিলেন যে সামাজিক যে ইকুইটি সেটা বজায় রাখতে হবে। এরকম বৈষম্য, একে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কর্মচারীদের বেতনের যে বৈষম্য, এটা তিনি টলারেট করবেন না। একই সঙ্গে শিক্ষার উপরে জোর দিলেন। তিনি বললেন যে সোনার মানুষ গড়তে হলে, সোনার দেশ গড়তে হলে, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। এবং এইভাবে তিনি এই পলিসিগুলোর উপরে জোর দিলেন, যেটা এখনো কন্টিনিউ করছে আমাদের বাংলাদেশ। আজকে 50 বছরে এসে এতটা সাফল্য, কারণ ওই ভিত্তিভূমিটা বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছিলেন। অসাধারণ। এরকম একটি জায়গায় একটা ছোট্ট বিরতির পরে আমরা রাষ্ট্রবিজ্ঞানীর কাছ থেকে শেষ মন্তব্যটুকু শুনবো। আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 7 50 এই আয়োজনে আমরা আছি। ডক্টর হারুনুর রশিদ ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে বলতে শুরু করেছিলেন, তার কথা কেড়ে নিয়েছি, কথা ফিরিয়ে দেব। সহকর্মী সাদাত হাবিবি সেতু এই বিষয় নিয়ে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে একটি রিপোর্ট করেছেন। সেটি দেখার পরপরই আমি স্যারের বাকি কথাগুলো শুনবো। স্যার, আমরা ফেরত দিচ্ছি আপনার কথা, খুব ছোট্ট করে যোগ করবেন, তা হাতে খুব বেশি কিন্তু সময় নেই। সাদাত হাবিবি সেতু রিপোর্টটি দেখব আগে। By the color of their skin, but by the content of their character. I have a dream today. মার্টিন লুথার কিংকে বিশ্বের সর্বশোষিতদের মনের কিং করে রেখেছে তার 1667 শব্দের 17 মিনিটের এই ভাষণের জন্য। That government of the people, by the people, and for the people. কিংবা 3 মিনিটের কম সময় দেওয়া মাত্র 272 শব্দের আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণ বিশ্বের গণতান্ত্রিকামী মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক সেভাবেই যেন 7 মার্চ বাঙালির কাছে 23 বছরের পাকিস্তানি শোষণগাথা 1107টি শব্দে তুলে ধরেন বঙ্গবন্ধু। দোষ কি আমাদের? কি পেলাম আমরা?
সেই জনসমুদ্রের প্রত্যেকের সাথে বঙ্গবন্ধু যেন কথোপকথন করছেন, কথা বলছেন। এটা কিন্তু বক্তৃতাও বলা যাবে না, এটা একটা সংগ্রাম। বাঙালির প্রাণের কথা কত সহজভাবে বলতে পারা। যেমন আব্রাহাম লিঙ্কনের ভাষণের কথা বলতে পারি, উইনস্টন চার্চিলের ভাষণের কথা বলতে পারি। এগুলো লিখিত ভাষণ, খসড়া করা হয়েছে। 7ই মার্চে মঞ্চে যে লেকটার্ন, শুধুমাত্র বঙ্গবন্ধুর চশমাটা দেখা যায়, আর একটা ছোট্ট কাগজের টুকরোও কিন্তু সেখানে নাই, যে কিছু পয়েন্ট সেখানে লেখা আছে। অর্থাৎ যা কিছু বঙ্গবন্ধু বলেছেন সব কিছু তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর মস্তিষ্ক প্রস্তুত। প্রতি মিনিটে গড়ে 50টির মতো শব্দ বলে 19 মিনিটের ভাষণে বঙ্গবন্ধু অপূর্ব শব্দশৈলী, বাক্যবিন্যাস ও বলিষ্ঠ বাচনভঙ্গিতে, যা একান্তই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আপন স্টাইল। বক্তৃতার একটা সংজ্ঞা থাকে, স্পিচ ডেফিনেশন, এবং সেই স্পিচ ডেফিনেশনটা সাধারণত বক্তৃতার শেষে আসাটা বাঞ্ছনীয়। আমরা দেখি যে কি আশ্চর্যভাবে বঙ্গবন্ধু শুরু করলেন এবং শেষে এসে তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। শব্দ ব্যবহার করছে এইবার, এইবার না, বাট এইবার, এইবারের একটু ইনডিটারমিনেট টেন্স আছে। বাঙালিকে চিরস্মরণীয় করার আর কোনো ভাষণ কি আছে? মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। ডক্টর হারুন যোগ করবেন। স্যার কথা টেনে নিয়েছিলাম, ইউনেস্কোর বিষয় নিয়ে বলছিলেন, ছোট্ট করে স্যার। আসলে মনীষা, যেহেতু আমাদের হাতে সময় নাই, জি স্যার, ইউনেস্কো কেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর কোনো ভাষণকে নয়, এটা আসলে অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। এর জন্য আমার একটা বই আছে, যে 7ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ। শুধু যদি এটা বলি যে এই ভাষণ বহুমাত্রিকতা আছে, তার মধ্যে যেমন আতিউর রহমান সাহেবও বলেছেন, একজন মানুষের যদি হয় আর তিনি যদি ন্যায্য কথা বলেন আমরা মেনে নেব। এখানে অসাম্প্রদায়িকতার কথা বলা আছে, এবং যাতে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি সকলেই আমাদের ভাই, এবং সবার জীবন রক্ষা করার, জানমালের রক্ষা করার দায়িত্ব হলো আপনাদের, আমাদের যেন বদনাম না হয়। অর্থাৎ একটা যুদ্ধকালীন পরিস্থিতি ও সাম্প্রদায়িকতার আদর্শ, অসাম্প্রদায়ের আদর্শ সমৃদ্ধ রাখার প্রতি তার লক্ষ্য। গরিব মানুষ, যারা নিঃস্ব মানুষ, দিনমজুর, তারা যেন অসুবিধা না হয়, এই জন্য হরতাল থেকে বা অসহযোগ আন্দোলন থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এবং মাস শেষে মাইনা নিয়ে আসার জন্য বলা হয়েছে। এটা আছে। শান্তিপূর্ণ উপায়ে আমরা সমস্যার সমাধান করেছি, জীবন দেওয়ার চেষ্টা করেছি, বঙ্গবন্ধু একথা বলেছেন। তাই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান, এটা বিশ্বে এখন একেবারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি, সেটা আছে। তারপর এই ভাষণের মধ্যে যেটা হলো যে একটা অলিখিত ভাষণ, এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি বলেছেন, রিটেন কোনো স্পিচ তার সামনে নাই। অর্থাৎ এক কথায় যদি বলি যে এই ভাষণ যেটা বলা আছে, ইউনেস্কোর জয় এলিনা বোকোলা যখন ইউনেস্কোর সাধারণ সম্পাদক ছিলেন, জেনারেল সেক্রেটারি, তিনি এই ভাষণকে যখন বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে নিলেন, তখন তার বর্ণনাই আছে কেন নিয়েছেন। তিনি বলেছেন যে সমাধান করা যায়, এবং যে প্রচেষ্টা বঙ্গবন্ধু নিয়েছিলেন সেইটা প্রত্যেক এই ভাষণ থেকে তারা উপলব্ধি করতে পারবেন, এবং যেটা মানব সভ্যতার জন্য অপরিহার্য। কাজেই এই সার্বিক দিক ভাষণের বিবেচনা করেই জাতি ইউনেস্কো এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি করেছেন। একটা দিক। আর একটা কথা বলে আমি যে শেষ করি যদি সময় থাকে, বঙ্গবন্ধু বলেছেন ভাতে মারবো পানিতে মারবো। এই খান যখন 15 তারিখে আসলেন ঢাকায়, 16 তারিখ থেকে বৈঠক শুরু হলো, সংলাপ তথাকথিত আলোচনা। বঙ্গবন্ধু জানতেন এই আলোচনা আসলে নিষ্ফল হবে, তারপর আলোচনা আসলেন। তখন অসহযোগ আন্দোলন চলছে, তখন রাষ্ট্রপতি যে এখানে ছিলেন সেই কানের বাবুর্চি অর্থাৎ পূর্ব বাংলায় বলছে তিনি অসহযোগ পালন করছেন, তারপর বঙ্গবন্ধু বলছেন যে উনি আমাদের মেহমান, কাজে আপনারা রান্না করুন। তারপর রান্না করেছেন, তারপর কিন্তু খাইয়েছেন। তারপর আমাদের নদীমাতৃক দেশ, যুদ্ধকালে বহু পাকিস্তানি সেনাকে কিন্তু পানিতে ফেলে মারা হয়েছে। কাজেই আমাদের যে প্রাকৃতিক যে অবস্থা সেটাকে সামনে রেখেই বঙ্গবন্ধু গেরিলা যুদ্ধের কৌশল বলেছেন, যেমন মাওসুদ্দিন করেছেন। কাজে পানিতে মারবো ভাতে মারবো আক্ষরিক অর্থে, আর প্রকৃত পক্ষে সেটাই কিন্তু করেছে, সেই কাজটাই করেছে। অনেক ধন্যবাদ। বিশ্ব ঐতিহ্যের অংশ এই 7ই মার্চের ভাষণ, সামান্য কি তার মর্ম জানা যায়?
আমাদের সময় আসলেই সামান্য এই ভাষণকে আমরা একেবারে মর্মে মর্মে উপলব্ধি করবার জন্যে। এরকম একটি গান আসলে বঙ্গবন্ধুকে গেয়ে শুনিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন ভবানী পাঠক নামের এক সাধক। এবং সেটা 1972 সালে দেবেন ভট্টাচার্যের যেই লেখা, সেখান থেকে আমরা সেটার কথা জানতে পারি। 6 ফেব্রুয়ারি 1972 বঙ্গবন্ধু যখন কলকাতায় গিয়েছিলেন, তখন সেই গানটি একটুখানি শুনবো এবং আমরা সেই ভাষণের দিনটিতে আবারও জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব গানটি শুনতে শুনতে। পাথর তখন কেউ আমাদের দবাতে পারবে না। কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।